সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এন্টারপ্রেনার শোতে। অন্যান্য দিনের মতো আমি কৌশিক আছি আপনাদের মাঝে পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমরা আলোচনা করব বিজনেস সেটআপ এই টপিকটি নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি স্মার্ট গ্রুপ অফ কোম্পানিজের সম্মানিত লিগ্যাল অ্যাডভাইজার জনাব মোহাম্মদ সোহেল রানা আকন্দ। স্বাগত আপনাকে আমাদের এই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একজন এন্টারপ্রেনার যদি সিদ্ধান্ত নেয় ব্যবসা করবেন, তাহলে কিভাবে শুরু করা উচিত? প্রথমে যে জিনিসটা চিন্তা করা উচিত, আসলে তার যিনি যে মূলধনটা কাজে লাগাবেন, ব্যবসায় যে আনবেন, সেই টাকাটা আসলে হোয়াইট মানি না ব্ল্যাক মানি, সেই কথাটাকে মাথায় রাখতে হবে আসলে। এখন আমি আপনাকে কথাটা ভেঙেই বলি, যদি তার আয়টা এরকম হয় যে সেই টাকাটার বিপরীতে কখনো কোনো কর দেন নাই, সেটা ব্ল্যাক মানি। আর যদি কর দিয়ে থাকেন, যদি টিনধারী হন, যদি রিটার্ন জমা দিয়ে থাকেন, তাহলে এটা হোয়াইট মানি। আপনার যদি এরকম অর্থ থাকে যেটা এখনো প্রদর্শিত হয় নাই, সেটা প্রদর্শিত করার জন্য আসলে সরকারকে নির্দিষ্ট পরিমাণ টাকা ট্যাক্স দিয়ে সে টাকাটা হোয়াইট মানি করে সমস্ত টাকাটা আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। আসলে ব্যবসা বিনিয়োগের জন্য প্রথমে আপনাকে আসতে হবে মূলধন নিয়ে। আসলে যদি কোনো এন্টারপ্রেনার টিন সার্টিফিকেট নিতে চান, তাহলে কি করা উচিত? টিন সার্টিফিকেট করার জন্য ওনার যে ভোটার কার্ড যেটা আছে, আমাদের যেটা বলে জাতীয় পরিচয়পত্র বলে, এনআইডি কার্ড, সে এনআইডি কার্ড নিয়ে আমাদের যে উনি যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চলে যে ট্যাক্স, আমাদের যে কর অঞ্চল আছে, কর অঞ্চলে উনি যাবেন, ওনার সমস্ত তথ্য দিবেন, কত টাকা উনি এ পর্যন্ত তার কাছে আছে, এই টাকাগুলো কোথা থেকে কিভাবে ইনকাম করেছেন, সে অনুযায়ী ওনার ট্যাক্স নির্ধারিত হবে এবং উনি রিটার্ন দাখিল করে টাকাটা তার হোয়াইট মানি হয়ে যাবে। এই অনুযায়ী সে টিন পেলেন আসলে আর কি। টিন পড়ার পর উনি কিন্তু রিটার্ন দাখিল করলেন, তাহলে রিটার্ন সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন। এন্টারপ্রেনারদের ব্যবসা করার জন্য কি কি ধরনের প্রাতিষ্ঠানিক গ্রুপ হতে পারে? একটা হলো, যিনি কখনোই ব্যবসা করেন নাই, নতুন ব্যবসায় আসতে চাচ্ছেন কিন্তু তার পর্যাপ্ত মূলধন আছে, সেক্ষেত্রে উনি টিন নেওয়ার পরে উনি যদি গ্রাম অঞ্চলে ব্যবসা করতে চান, ধরেন যেখানে ইউনিয়ন পরিষদ, সেখানে ইউনিয়ন পরিষদ থেকে উনি কি ধরনের ব্যবসা করতে চান তার উপর উনি একটা লাইসেন্স দিবেন আসলে। আর যদি সেটা পৌরসভার মধ্যে হয়, তাহলে পৌরসভা মেয়রের কাছ থেকে নেবেন। আর যদি বড় শহর হয়, যদি রাজশাহী, খুলনা, সিলেট, ঢাকার মতো যদি হয়, সেখানে যিনি মেয়র অফিস আছেন, মেয়র অফিসে যিনি ওয়ার্ড অফিস আছেন, সেই ওয়ার্ড অফিস থেকে উনি ট্রেড লাইসেন্স গ্রহণ করবেন আসলে। এখন ট্রেড লাইসেন্স গ্রহণ করার আগে আপনার কিছু কাজ আছে আসলে। কাজটা হলো, আপনি যদি একা একা ব্যবসা করতে চান, তাহলে তো আপনি যে কোনো নামেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন আসলে। আর যদি একাধিক ব্যক্তি মিলে আপনি যদি ব্যবসা করতে চান, যদি পাবলিক লিমিটেড কোম্পানি যদি আপনারা করতে চান আসলে, সেক্ষেত্রে ঢাকার যে কারণ বাজার অফিস আছে, কারণ বাজার অফিসের জয়েন্ট স্টক অফিস থেকে আপনাকে কি নামে আপনি কোম্পানি রিফর্ম করবেন, কোম্পানি গঠন করবেন, সেই কোম্পানির নামের একটা ছাড়পত্র নিতে হবে। কারণ আপনি ইচ্ছা করলে একটা নাম আপনি বললেন, যদি আপনি বলেন যে আকন্দ বিল্ডার্স, আপনি দেখবেন যে অনেক কোম্পানি আছে আসলে আর কি। আপনাকে এমন একটা কোম্পানির নাম চয়েস করতে হবে যে কোম্পানির নামটা সেখানে নাই, এবং সেটা তারা সার্চ দিবে, যদি না থাকে সেই নামের কোম্পানি আপনার ছাড়পত্র আপনি পেয়ে গেলেন আসলে। এখন এই ছাড়পত্র পাওয়ার পরে আপনার নাম তো কোম্পানির হয়ে গেল আসলে। তারপরে আপনি কে কত মূলধন দিবেন, মূলধন অনুযায়ী সেখান থেকে আপনি আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী আপনি কোম্পানি ফর্ম করে নিলেন আসলে। এতে গেল, একজন গেল, দুজন গেল। এখন ধরেন ভাই, আপনি গ্রামে এমন জায়গায় আছেন, আপনি আসতে চান না, এখন ব্যবসার ক্ষেত্রে ব্যবসা আছে আসলে আর কি। আপনারা 15-20 জন মিলে একটা সমিতি টাইপের ব্যবসা করতে চান আসলে আর কি। তো 15-20 জন মিলে আপনারা যেটা করতে পারেন, ব্যবসায়িক লেনদেন স্বচ্ছতার ক্ষেত্রে, বৈধতার ক্ষেত্রে আপনারা একটা এগ্রিমেন্ট অফ ডিড করে, সেটা আপনার নোটারি পাবলিকদের নোটারাইজ করার পরে সমাজসেবা যে মন্ত্রণালয় যেটা আছে আসলে আর কি, আপনারা প্রত্যেক উপজেলাতেই আছে, সেখান থেকে আপনি এই সমিতিটার অনুমোদনটা নিতে পারেন আসলে। যে এখানে মূলধনটা হবে, সেখানে এক বা একাধিক 3জন ব্যক্তির নামে আপনারা ট্রেড লাইসেন্স করতে পারেন। এখন হলো, ব্যক্তি নামের ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স লাগবে, পাবলিক লিমিটেড হলেও ট্রেড লাইসেন্স লাগবে, আর যদি ওই সমিতি মিলেও করেন তাহলে কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে। আর ট্রেড লাইসেন্স করার প্রক্রিয়াটা কি আসলে লাগবে? আপনার জয়েন্ট স্টক থেকে আপনার নাম অনুমোদন করে নিছেন, অথবা 10 জন মিলে একটা নাম ঠিক করছেন, অথবা নিজেও একটা নাম ঠিক করছেন। ব্যবসার কিন্তু 3টে ফর্ম এখানে আলোচনা করা হচ্ছে আসলে। এখন আমি যদি সিঙ্গেল কথাটাই বলি, ধরুন আপনি একটা নাম ঠিক করে আপনি গেলেন যে আমি একটা এই নামের ট্রেড লাইসেন্স চাই, আমি ট্রেড লাইসেন্স নিতে পারেন। কিন্তু যখন আপনি জয়েন্ট স্টক কোম্পানিতে আসবেন, আপনি কিন্তু পদ্ধতিটা অবলম্বন করে আসতে হবে, এই নামে আর কেউ আছে কিনা আসলে। এখন ট্রেড লাইসেন্স করার পরে আপনি ট্রেড লাইসেন্স এখন কিন্তু হয়নি, করতে আপনি গেছেন, আপনি কি দিবেন? আপনি টিন সার্টিফিকেট এইটা দিবেন,
আপনার যদি নিজস্ব বাড়ি হয় বা নিজস্ব যদি বিল্ডিং হয়, সেই বিল্ডিংটার আপনার নিজের কিনা, ভাড়া কিনা, যদি নিজের হয় তাহলে এটা আপনি কি মূল্যে আপনি মালিক হলেন, ওয়ারিশ সূত্রে মালিক হলেন নাকি ক্রয় মূল্যে মালিক হলেন, সেই দলিলের ফটোকপি লাগবে। আর আপনার যদি ভাড়া হয় তাহলে কিভাবে ভাড়া চুক্তিটা সম্পাদন করছেন, চুক্তিপত্রের দলিলের ফটোকপি লাগবে। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আবেদন করবেন। আবেদন করার পরে সেখানকার যে অথরিটি অফিসার আছে, আপনার এই নামে আসলে কোনো প্রতিষ্ঠান আছে কিনা উনি সরজমিনে তদন্ত করে আপনাকে 7 কার্য দিবসের মধ্যে আপনাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিবেন। ট্রেড লাইসেন্স রেডি, আপনার পয়সা রেডি, সব কিছু রেডি, আপনি মানসিক রেডি, গো ইউ ক্যান নাও স্টার্ট ইউর ব্যবসা। আসলে কীভাবে আপনি ব্যবসা করবেন আসলে আপনি আগেই বলেছেন জয়েন্ট স্টক থেকে নামে ছাড়পত্র নেওয়ার ব্যাপারে। তো কোনো ব্যক্তি যদি আকন্দ বিল্ডার্স লিমিটেড নামে কোনো একটা লাইসেন্স থাকে, আর যদি আকন্দ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা আকন্দ ফিশারিজ লিমিটেড নামে নতুন নামে রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা? হুবহু মিলে আপনি কোনো নাম নিতে পারবেন না। তাহলে ওই যে ব্যক্তি ব্যবসা করতেছেন তাহলে তার সুনামের ঘাটতি হবে। আপনি সম্পূরক কোনো নাম নিতে পারেন। ধরেন আপনি নিলেন আকন্দ ফিশারিজ লিমিটেড, হতেই পারে আকন্দ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, হতে পারে, এরকম ব্যবসা আপনি নেবেন। তবে এইখানের এই যে জয়েন্ট স্টক থেকে ছাড়পত্র বিষয়ের পরে আপনাকে যখন মাথায় রাখতে হবে আপনি প্রতিষ্ঠানের কোনো লোগো নির্ধারণ করবেন কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এটা ইম্পর্টেন্ট এই কারণেই, ধরেন আপনার লাক্স সাবানের যে লোগোটা আছে, এই লোগোটা ইচ্ছা করলেই অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। স্কোয়ারের ফার্মাসিউটিক্যালের যে লোগোটা আছে, ইচ্ছা করলে আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা আপনার ট্রেডমার্ক অথরিটি থেকে তাদের অনুমোদন নেওয়া আছে এবং এটা ব্যবসার সুনামের ক্ষেত্রে জড়িত আছে আসলে কি। সুতরাং আপনি যে ব্যবসাটা প্রতিষ্ঠাতা করতে যাচ্ছেন, যদি সেখানে কোনো লোগো ইউজ করেন, কোনো যদি প্রতীক যদি ব্যবহার করতে চান, সেই প্রতীকটা অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের যে ট্রেডমার্ক অধিদপ্তর আছে সেখান থেকে আপনাকে আপনার এই লোগোটা সেখানে ট্রেডমার্ক করে নিতে হবে আসলে। যদি কোনো এন্টারপ্রেনার ঢাকা সিটি কর্পোরেশন আন্ডারে ট্রেড লাইসেন্স করে থাকে, এখন তিনি তার ব্যবসা এক্সপানশনের জন্য চট্টগ্রাম বা ময়মনসিংহে সেটা করতে চান, তাহলে সেক্ষেত্রে কি আলাদা কোনো ট্রেড লাইসেন্স নেওয়ার প্রয়োজন আছে কি? আমি যে প্রতিষ্ঠানকে লিগালি অ্যাডভাইস করে থাকি, স্মার্ট গ্রুপ অফ কোম্পানি, তার আইটি নিয়ে ব্যবসা করে। আমাদের ঢাকাতে অনেকগুলো শোরুম আছে, ধরেন আমার উত্তরায় শোরুম আছে, আমি মতিঝিলে এখন আমি ব্যবসা করব। মতিঝিলের যে আপনার ওয়ার্ড কমিশনার আছে তার অফিস থেকেও আপনাকে অনুমোদন নিতে হয়। চিটাগাং গেলে অবশ্যই আপনাকে সেখানে ব্যবসা নিতে হবে। আপনি চিটাগাং পৌরসভার কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন না, আপনি রাস্তাঘাট পরিষ্কার নিচ্ছেন, সয়েজ লাইন পরিষ্কার নিচ্ছেন, আপনার বিদ্যুৎ নিচ্ছেন, সব কিছুই নিচ্ছেন। তো বিদ্যুৎ নিলে আপনাকে আলাদাভাবে সেখানে দরখাস্ত করতেছেন না। ব্যবসা সেখানে যে আপনার একটা ব্যবসা আছে প্রাতিষ্ঠানিক রূপ করার জন্য, সেখানে আপনার ঢাকায় যে ট্রেড লাইসেন্সটা আছে তার একটা ফটোকপি সহ, এবং সেখানে যে আপনি বাসা ভাড়া নিয়েছেন, আপনি যে অফিস ভাড়া নিয়েছেন, সেই অফিসের চুক্তিপত্রের একটা ফটোকপি সহ, যে মালিকের ব্যবসা সে মালিকের ছবি সহ সেখানে আবেদন করবেন, আপনি সেই নামে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু ট্রেড লাইসেন্সটা প্রত্যেক বছরই আপনাকে রিনিউ করতে হবে। ট্রেড লাইসেন্স ছাড়া স্ব বিজনেস ক্যাটাগরিতে আর অন্য কোনো অথরিটির অনুমোদন লাগে কিনা? হ্যাঁ, অবশ্যই লাগবে। আপনি যদি শুধু ট্রেড লাইসেন্স নিয়ে বসে থাকেন যে আপনি পাউরুটির ব্যবসা করবেন, তাহলে তো আপনাকে বিএসটিআই মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে। আপনি যদি কুমিরের চাষ করতে চান তাহলে তো আপনাকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদন আপনাকে নিতে হবে, পানি সম্পদ এবং বন অধিদপ্তর থেকে মন্ত্রণালয় নিতে হবে। আর আপনি যদি এর বাইরে ধরেন, আপনি যদি আপনার আইটি লাইনে ব্যবসা করতে চান, তাহলে আপনি অবশ্যই আপনাকে এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনার অনুমোদন আনতে হবে, কারণ প্রোডাক্টটা তো আপনি বিদেশ থেকে আনবেন। নির্ভর করবে যে আপনার ব্যবসাটা কোন ক্যাটাগরিতে। যদি আপনি দেশের মধ্যেই ব্যবসা করেন, তাহলে যদি রুটির ব্যবসা করেন পাউরুটি, তাহলে বিএসটি থেকে আপনি নেবেন। মধুর ব্যবসা করে সেখানে বিএসটি থেকে আপনাকে আনতে হবে। এখন যদি এমন হয় যে আপনি রুটির ব্যবসা করবেন, কিন্তু আপনি যে রুটিটা যে ধরনের তৈরি হবে সেটা দেশের বাইরে থেকে নিয়ে আসবেন, অবশ্যই তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের এখানে আপনার অনুমোদন লাগবে, এবং সেখানে আপনি কী পরিমাণ মূলধন আপনি বিনিয়োগ করবেন এবং কতগুলো আপনার আনতে চান, সে ধরনের আপনাকে এই ব্যাংকের মাধ্যমে, চালানের মাধ্যমে টাকা পাঠাতে হবে। আপনি তো অবশ্যই স্ব ক্যাটাগরিতে বিজনেস অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি এখন আইটি ব্যবসা করেন, তাহলে আপনাকে আপনি তো ইলেকট্রনিক্স পণ্য নিয়ে আসবেন। ধরুন কী আনবেন? ট্যাব আনবেন, মোবাইল আনবেন, আপনার কম্পিউটার আনবেন। এগুলো আনার জন্য আমাদের যে এই বিটিআরসি আছে সেখান থেকে অবশ্যই অনুমোদন নিতে হবে, কারণ এই প্রোডাক্টটা আনলে পরে তো ফ্রিকোয়েন্সি ইউজ করবে।
তাহলে আপনাকে এটার মাথায় রাখতে হবে যে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অবশ্যই দিতে হবে। ধরেন আপনি গ্রামে আছেন, আপনি এখন একটা ফার্মাসিউটিক্যাল করতে চান, আসলে এদের সরকারের যে ঔষধ অধিদপ্তর আছে সেখান থেকে আপনাকে অবশ্যই অনুমোদন এটা করে নিতে হবে। আসলে একজন এন্টারপ্রেনার ব্যবসা শুরুর জন্য পার্সোনাল টিনের কথা আপনি বলেছেন, তো কোম্পানি ফরমেশনের পরে কোম্পানির কোনো আলাদা টিনের করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আপনার একটা মানুষ যেমন একটা স্বতন্ত্র একজন ব্যক্তি, আমি যদি আপনাকে বলতে পারি সিটি কর্পোরেশন নেবেন, সিটি কর্পোরেশন একজন ব্যক্তি, আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে সিটি কর্পোরেশন একজন মানুষের মতো কাজ করতে পারে। কোম্পানিও ঠিক তাই, কোম্পানিও একটা প্রতিষ্ঠান কিন্তু মানুষের মতো কাজ করতে পারে। এখন যখন আপনি কোম্পানি রিফর্ম করলেন, আপনি যদি কোম্পানির নাম দিয়ে চালান, ধরেন আপনি একটা কোম্পানির নাম করলেন যে গ্লোবাল ব্র্যান্ড, একটা কোম্পানি হতে পারছে, এই গ্লোবাল ব্র্যান্ড নামে তখন আপনাকে টিন তো করতে হবে, এবং ওই টিন যে নামে করলেন সে নামে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে পারে। এখন সেখানে আপনি যদি কোম্পানি যদি এমডিইডি হন, আপনার পার্সোনাল নামে টিন তো আছে, কিন্তু কোম্পানির নামেও আপনার এই টিন থাকবে, কোম্পানির নামেও আপনি যে রিটার্নটা আছে প্রত্যেক বছর আপনাকে কিন্তু এই রিটার্ন মানে দাখিল করতে হবে। আসলে এটা গেল। এখন শুধু কোম্পানি রিফর্ম করবেন, কিন্তু কোম্পানি পরিচালনা করতে তো আপনার ম্যান পাওয়ার লাগবে। এই ম্যান পাওয়ার যে আপনি কি ধরনের কর্মী সেখানে আপনি নিয়োগ করবেন, কারা কি যোগ্যতার হবে, এখানকার আপনার এইচআর ম্যানুয়াল লাগবে, এবং এই এইচআর ম্যানুয়ালে কার কি কাজটা হবে। যেহেতু কোম্পানি রিফর্ম করে কাজ শুরু করছেন, কোম্পানি তো আর একই পদে এক ধরনের লোক লাগবে না, বিভিন্ন ক্যাটাগরিতে এখানে লোক লাগবে। আসলে আর কি কার কি দায়িত্ব, কার কি পদমর্যাদা কি হবে, কার বেতন কত হবে, যোগ্যতা কি হবে, সবকিছু কিন্তু এইচআর ম্যানুয়াল অনুযায়ী নির্ধারিত হবে। এবং সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এটা কখনোই শ্রম আইনকে বিঘ্নিত করে কোনো কিছু করা যাবে না। পার্টনারশিপ ফার্ম এবং লিমিটেড কোম্পানি এই দুটোর মাঝে কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে সহজ করে বিষয়টা বলি। আসলে একজন ব্যক্তি যখন ব্যবসা করে সেটা কিন্তু একক একটা ব্যবসা প্রতিষ্ঠান। যখন একাধিক ব্যক্তি মিলে যখন ব্যবসা করে, জয়েন্ট স্টক থেকে যখন আপনি অনুমোদন নিয়ে ব্যবসা করেন, সেটা হলো লিমিটেড কোম্পানি। আসলে এখন ধরো আপনি দুইটার একটা ফর্মের মধ্যেও নাই, তো একজন বন্ধু মিলে গ্রামে কোথাও বসে বা কোথাও উপশহরে আপনি বসে কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলেন, এটা কোনো সময় মানুষ ফার্ম বলে আসলে আর কি। কিন্তু এটাও কিন্তু লিমিটেড কোম্পানি একটা রূপ আসলে আর কি। আপনার ব্যবসার রূপটা কিন্তু প্যাটার্নটা কিন্তু প্রায় এখন একই আসলে আর কি। আপনি কোথাও কিন্তু এখন আর কিন্তু পান না যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখন সব লিমিটেড কোম্পানি। এখন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যখন আপনি 7-8 জন মিলে যখনকার জয়েন্ট স্টক থেকে অনুমোদন নিয়ে যখনকার নির্দিষ্ট মূলধনের ব্যবসা যখন আপনি শুরু করলেন, যেমন আপনি অ্যাগ্রো লিমিটেড কোম্পানি, স্মার্ট লিমিটেড কোম্পানি, স্মার্ট কোম্পানি লিমিটেড, অথবা কুমালী ব্যাংক লিমিটেড, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, এরকম বহুত লিমিটেড কোম্পানি হবে। এইখান যখন এটা দেখবেন যে এই কোম্পানিগুলো যখন রিফর্ম হয়েছে, তখন জয়েন্ট স্টক থেকে এখানে একাধিক লোক মিলে শুরু করছেন, এবং তাদের একাধিক ব্যক্তির নামে এক এক ধরনের কিন্তু শেয়ার সংখ্যা আছে। কারো শেয়ার সংখ্যা 1 লাখ, কারো শেয়ার সংখ্যা 2 লাখ, কত লাখ আপনি শেয়ার করবেন, প্রত্যেকের শেয়ারের দাম কত। এখন আপনার ব্যবসা শুরু করছেন আসলে আর কি, কিন্তু আপনার ব্যবসার পরিধিটা এত বেড়ে গেছে, আপনারা যে মূলধন নিয়েছেন সে মূলধন আপনারা পারতেছেন আসলে। তখন আপনি কি করবেন? তখন যদি আপনারা শেয়ার বিক্রি করতে চান কোম্পানির সুনাম অনুযায়ী আসলে আর কি, আপনি তখন আমাদের যে শেয়ার মার্কেট আছে সেখানে আপনাকে এই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে আপনাকে রেজিস্ট্রিভুক্ত হবে। রেজিস্ট্রিভুক্ত কত শেয়ার আপনি ছাড়তে চান, এই শেয়ারের আসলে বাজার মূল্য কত, তারা একটা সার্ভে করিয়ে বাজার মূল্য করে দিবে, তখন আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারছি। কিন্তু সেটা লিমিটেড কোম্পানির নামে কিন্তু থাকবে আসলে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনে থাকি পার্টনারশিপ ফার্মের কথা, তো পার্টনারশিপ ফার্ম এবং লিমিটেড কোম্পানি এই দুইটার ক্ষেত্রে কোনো সুবিধা বা অসুবিধা এরকম কিছু আছে কিনা? সুবিধাটা হলো যখন আপনার নিজের মধ্যে যখন আপনার ব্যবসাটা রাখবেন, 10-12 বন্ধু মিলে শুরু করতেছেন, আপনাদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়াবি বা যেটাই বলেন ব্যবসার লাভ করতে মিলে নিজেরা মিলে কিন্তু পোষে নেওয়া যায়। যখনই আপনি হিউজ মার্কেট থেকে যখন আপনি মূলধন সংগ্রহ করবেন, তখন বোর্ড অফ কোম্পানি নির্ধারিত হবে, শেয়ারের সংখ্যা অনুযায়ী এখানে চেয়ারম্যান মেম্বার হবেন, কর্মচারী বা বাড়বে, তাদেরকে প্রতি বছর লভ্যাংশ দিয়ে দিতে হবে, যদিও তাদেরকে প্রাপ্য আসলে আর কি। আপনার যত গুড় তত মিষ্টি। যদি কয়েকজন বা একের অধিক এন্টারপ্রেনার একসাথে সিদ্ধান্ত নেন যে ব্যবসা করবে, সেই ক্ষেত্রে পার্টনারশিপ ডিডটা কেমন হলে তার ইনভেস্টমেন্টটা সিকিউর হয়? তারা যখন কয়েকজন মিলে যখন একত্রিত হন,
সমমনা লোকগুলো একত্রিত হন। এই সমমনা লোকগুলো কিন্তু যখন শুরু করেন তখন আশাটা কিন্তু অনেক উজ্জ্বল, আমরা এই করবো সেই করবো, এবং সবাই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসে এবং মনোভাবটা কিন্তু বন্ধু সমতুল্য হয়ে যায় আসলে। এখন আপনার যে বিনিয়োগটা আমরা সিকিউর করতে চাইলে আপনি যে পার্টনারশিপ যে এগ্রিমেন্ট যেটা করতেছেন সেখানে অনেক ক্লোজ আপনি সংযোজন করতে পারবেন আসলে। যে আপনি যখন বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন এই বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ কিনা আসলে, এই বিনিয়োগটা আরো কেউ মার্কেটে করতেছেন আসলে, এবং আপনাদের এইটার জন্য যে জিনিসটা প্রয়োজন আসলে আর কি মার্কেট বেজ আপনাদের জ্ঞান থাকতে হবে আসলে। ঝুঁকিটা তখনই পরিমাপ করতে পারবেন যে ব্যবসার পলিসিটা আপনি কি নিচ্ছেন আসলে। এগুলো যখন আপনার এই পার্টনারশিপ এগ্রিমেন্টে যখন আনবেন যে কার কোন দায় দায়িত্ব, মূলধনটা কোথেকে আসতেছে, কিভাবে ব্যবহার হচ্ছে, তখন আপনি ব্যবসাটা ঝুঁকি থেকে মুক্ত আপনি করতে পারবেন আসলে। মূল কথা হলো শুরুতেই আপনি কি লাগাচ্ছেন। তেঁতুল গাছ লাগিয়ে নিশ্চয়ই আপনি সেখান থেকে জাম্বুর আশা করতে পারেন না। আপনাকে সে পরিস্থিতি আপনাকে নির্ধারণ করতে হবে। পার্টনারশিপ যেটা এগ্রিমেন্ট করবেন যেটা আপনার লিখিত, আমরা যেটাকে এক কথাই বলা গঠনতন্ত্র। তো বাংলাদেশ দেশ কেমন চলবে সংবিধানে কিন্তু আমার কিন্তু উল্লেখ করা আছে। এখন ধরুন আপনি এটিএন বাংলা কেন পরিচালিত হবে, এটিএন বাংলার একটা গণতন্ত্র আছে। আপনার প্রতিষ্ঠান কেমন চলবে একটা গণতন্ত্র আছে। ঠিক ব্যবসা পরিস্থিতি পরিচালনার ক্ষেত্রেও ব্যবসাটা কিভাবে পরিচালিত হবে ওই ব্যবসার একটা গণতন্ত্র থাকাটা খুব প্রয়োজন, যেটা আপনার ইনফর্ম হবে প্রত্যেকটা কর্মী নিয়োগের ক্ষেত্রে এইচআর ম্যানুয়ালে। ভ্যাট সম্পর্কে আমাদের এন্টারপ্রেনারদের উদ্দেশ্যে যদি আপনি বিস্তারিত কিছু বলেন। আসলে অনেকে মনে করেন যে ভ্যাট জিনিসটা অত্যন্ত কঠিন এবং জটিল। আমি আপনাকে শুরুতে বলেছিলাম যদি আপনি রুটি ব্যবসা শুরু করেন, রুটি বলতে কিন্তু যে তাওয়া ভাজা রুটি এইটা না, ব্রেড রুটি আর কি। এখানে আপনি কতটুকু মূল্য সংযোজন করলেন একটা প্রোডাক্ট আনার পরে এর উপরেই আপনার ভ্যাট হবে আসলে। ধরেন আপনি মার্কেট থেকে আপনি গম কিনছেন 700 টাকা দিয়ে, এই গমটা ভেঙে যখন আপনি আটা তৈরি করবেন নিশ্চয়ই মূল্যের কিন্তু পার্থক্য হবে। এই আটা তৈরি করতে যে পরিমাণ মূল্যটা আপনার বাড়লো এর উপরে কিন্তু আপনি ভ্যাট দিবেন। এখন এই আটা থেকে আপনি পাউরুটি করছেন, তাহলে পাউরুটির মূল্যটা আরো বেড়ে গেছে। এই পাউরুটি থেকে আপনি পাউরুটি করলেন, এই আটা থেকে পাউরুটি হইতে যে মূল্যটা বাড়ছে এর উপরে কিন্তু আপনি আবার ভ্যাট দিবেন। এখন ওই যে আপনি পাউরুটি তৈরি করলেন, পাউরুটিটাকে যখন আপনি আবার ফাস্টফুডের দোকানে নিয়ে আসবেন, পাউরুটি থেকে ফাস্টফুড তৈরি করতে আপনার যে মূল্যটা আপনি সংযোজন করলেন, যে দামটা আপনি বাড়ালেন, এর উপরেই আপনি ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিবেন। ভ্যাটটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। একটা পণ্যের উপর আপনি কতটুকু ভ্যালু ক্যারি করলেন। কেউ কাপড় কিনে নিয়ে আসলো, কাপড় কেনার পরে দর্জি যখন একটা কাপড় বানায় এবং কাপড়টা যখন শোরুমে আসে তখন তার উপরে কিন্তু একটা মূল্য কিন্তু বেড়ে যায় আসলে আর কি। প্লেন কাপড় আর স্যুটের কাপড় কিন্তু স্যুট বিক্রি কিন্তু একরকম না। এই যে স্যুট তৈরি করতে যে পরিমাণ ভ্যালু তৈরি করছেন তার উপরে যে মূল্যটা নির্ধারিত হবে এর উপরে আপনি যে ট্যাক্সটা দিবেন সেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটিকে বলা হয় আপনার ভ্যাট। এখন আমাদের বর্তমান সরকারের আমল থেকে আরো আগে থেকে বর্তমান সরকারের আমলে আরো সহজ হয়ে গেছে। এটা প্রত্যেকটা ভ্যাট সরলীকরণ করা হয়েছে আসলে কি। মিষ্টির দোকানে আপনি যাবেন ওইখানে কিন্তু এখন আর ওই পরিমাপটা করে না, জানো দুধ কতটুকু কিনছেন, দুধের দাম কত, ছানা বানাইছেন, ছানার দামটা আপনার কত, ছানার উপরে মিষ্টি করছেন, তারপরে ঘি করছেন, তা কিন্তু নয়। এখনটা সব জায়গায় একই রকম একটা ভ্যাট করছেন। মিষ্টির জন্য এক ভ্যাট, কাপড়ের দোকানে এক ভ্যাট, ওষুধের ক্ষেত্রে এক ভ্যাট। এই যে প্রত্যেকটা মূল্য সংযোজনের উপরে আপনি যে ভ্যাটটা ট্যাক্সটা দিচ্ছেন এটি আসলে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে আপনাদেরকেও ধন্যবাদ। আমি ধন্যবাদ একটু লম্বা করেই দিই যারা নতুন উদ্যোক্তাদের এই অলস টাকাকে বিনিয়োগের জন্য আনার জন্য চেষ্টা করতেছেন, নিজেরকে বনের মশ তাড়িয়ে যাচ্ছেন। আপনাদের দ্বারা যদি একজনও যদি ব্যবসায়িকভাবে সফল হয় তাহলে আজকের আমাদের এই সময়টুকু অবশ্যই মূল্যবান শিল্প পরিগণিত হবে আসলে। দর্শক, আপনাদের যে কোনো মন্তব্য আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন।